আলো অন্ধকারে যায় মাথার ভিতরে, স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আঁধারে। সহজ লোকের মতো, তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? শরীরের স্বাদ খেয়ে বুঝিতে চায় আর, প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার? সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই? ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে যে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে জেগে পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শান্তি নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভেতরে। আমরা যারা কবিতা পড়তে ভালোবাসি, যারা কবিতা শুনতে ভালোবাসি, তারা জানি এটি জীবনানন্দ দাশের ভীষণ বিখ্যাত কবিতা বোধ। তাই দিয়ে শুরু করলাম আজকেও স্টিল সকাল 24। কেননা বোধ নিয়ে একটু কথা বলতে চাই। এই যে শব্দটা, এটাকে যদি সংজ্ঞায়িত করতে হয় তাহলে বিষয়টা প্রথমত খুবই আপেক্ষিক, কিন্তু আমরা যদি সমসাময়িক সময়কার বিষয়গুলো একটুখানি আমলে নিয়ে আসি, রাজনৈতিক, অর্থনৈতিক, এমনকি আন্তর্জাতিক সম্পর্ক, জাতীয় প্রেক্ষাপটগুলো, তাহলে জাতীয় বিষয়গুলোতেই আমরা দেখব যে কোটা বিরোধী আন্দোলন চলছে এবং সেটার জন্য ঢাকার রাজপথ সহ সারা বাংলাদেশে তরুণ শিক্ষার্থীদের ঢল নেমেছে। তারা সবাই চায় কোটা বাতিল হোক এবং মেধাশূন্য জাতি আবারও মেধাবীদেরকে দিয়ে কানায় কানায় ভরে উঠুক। আর সেই সাথে আরও একটি বিষয় কিন্তু খুবই স্পষ্টভাবে প্রতীয়মান, যেটিকে আমরা বলছি যে দুর্নীতি। গত এক যুগেরও বেশি সময় ধরে বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পিএসসির কর্মকর্তাদের দায়ী করা হচ্ছে এবং এই বিষয়গুলো অনেকটাই জলখোলা হয়েছে। চ্যানেল 24-এর পরশু দিনের ব্রেকিং নিউজ ছিল এটি, এবং তারপর থেকেই সারা দেশে যেন তোলপাড় তৈরি হয়েছে। এর শুরু কোথায় হয়েছিল, শেষই বা কোথায়? প্রত্যেকটি মানুষ তাদের সুনাগরিকের জায়গা থেকে কতখানি বোধ ধারণ করে, এই বিষয়গুলোই আমরা আসলে জানতে চাই। অনেকগুলো প্রশ্ন রয়ে গেল এবং সেগুলোর উত্তর একটাই, বোধোদয় হোক। কেউ স্টিল সকাল 24-এ আমন্ত্রণ সবাইকে। আজ মঙ্গলবার, আজ 25 আষাঢ় 1431 বঙ্গাব্দ, 9 জুলাই 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। আজ যেহেতু জাতীয় দেশীয় খবরগুলো নিয়ে কথা বলছিলাম শুরুতেই, তাহলে চলুন পত্রিকায় একটুখানি চোখ বুলিয়ে আসা যাক। যথারীতি সমকাল দিয়ে শুরু করছে। চলুন দেখা যাক কি কি সংবাদ শিরোনাম আছে আজ সমকালে। সমকাল বলে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। এবার আসছে সারা দেশে দিনভর সর্বাত্মক ব্লকেট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এটি সোমবার রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা একটি ছবি। এবং জরুরি বৈঠকে 5 মন্ত্রী প্রতিমন্ত্রী, আশা করা হচ্ছে 48 ঘন্টার মধ্যেই কিছু একটা সমাধানের আশা দেখতে পাওয়া যাবে, সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তার নিচেই পিএসসির সেই গাড়ি চালক আবেদের বিপুল সম্পদ। বিসিএস সহ সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে এখন পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 17-তে এবং চক্রে জড়িত বলা হচ্ছে পিএসসির 2 উপপরিচালক এবং সহকারী পরিচালক।
এবারে পড়ছে প্রথম আলো। প্রথম আলোতে আন্তর্জাতিক সম্পর্কের একটি শিরোনাম দিয়ে শুরু করছি। বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে ভূ রাজনীতি ও সম্পর্কের উত্তরণ। বাংলাদেশের অগ্রাধিকার $500 কোটি ঋণ সহায়তা আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা জানি গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নার বেইজিংয়ে গিয়েছেন এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন নিয়ে কথা বলতেই মূলত তার এই যাত্রা। এদিকে কোটা বিরোধী আন্দোলন নিয়ে আবারও বলা হচ্ছে রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ। এই সাইটে একটি ছবি দেখতে পাচ্ছি, এটিকে আর দেখাই তো করলাম না, আমি বরং অন্য একটি শিরোনামে চলে যাই। বন্যা পরিস্থিতি নিয়ে কিছুটা আপনাদেরকে জানাই। নিচে একটি বন্যার ছবি দেখতে পাচ্ছি আমরা। কুড়িগ্রামে এখনও বিপদ সীমার উপরে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি। এতে পানিবন্দী উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের মুসারচরের গৃহিণী শাহনাজ আক্তারের মতো লক্ষাধিক মানুষ। রোববার বিকেলে তোলা ছবি এবং বন্যা পরিস্থিতির খবরাখবর যেহেতু জানাচ্ছি, চলুন এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানি। বর্তমানে বন্যা পরিস্থিতির কি অবস্থা। চলে যাচ্ছি কুড়িগ্রামে। পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। খাবার এবং সুপেয় পানির অভাবে বিপর্যস্ত এখন জনজীবন। বন্যা পরিস্থিতির খবর জানবো আরও। কুড়িগ্রাম থেকে যুক্ত করছি গোলাম মোল্লা সিরাজকে। সিরাজ, শুভ সকাল জানাচ্ছি আপনাকে। শুভ, আসলে সকালটা আজ এখনো কত শুভ সেটা বুঝতে পারছি না, কারণ আপনি নিজেও বন্যার পানির ওপরেই দাঁড়ানো দেখতে পাচ্ছেন এবং পেছনে যারা যাতায়াত করছেন তাদের অবস্থাও শোচনীয়, সঙ্গীন। কি অবস্থা বন্যা পরিস্থিতির? পানি কি কমলো এবং তাতে করে আসলে ভোগান্তি কতখানি কমেছে, বা কুড়িগ্রামের কর্তৃপক্ষ যারা আছেন তারা এই দিকটাতে কতখানি দৃষ্টিপাত করলেন? শুভ সকাল তাসনুভা। কুড়িগ্রামের নদ নদীগুলোর পানি কমেছে। পানি কমলেও এখন পর্যন্ত আজকে সকাল সকাল 6টার পাউবর যে তথ্য, তাতেও কিন্তু দুধকুমার এবং ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর পানি কমে কিন্তু বিপদসীমার নিচে নেমে গেছে। কিন্তু পানি কমলেও এখনো কিন্তু নিচু যেসব এলাকা প্লাবিত হয়েছিল, যেসব এলাকা জলমগ্ন হয়েছিল, সেসব এলাকা কিন্তু এখন পর্যন্ত জলমগ্ন রয়েছে। আমি যে জায়গাটাতে আছি এটি বনডাঙ্গার একটি এলাকা। আমার পিছনে একটি সড়ক, এই সড়কে এখনো পানি যাচ্ছে। যেটা আপনি দেখতে পাচ্ছেন, সড়কের কোমর পানি ছিল দুদিন আগে, সেটা দুদিন থেকে কমতে কমতে আজকে কিন্তু একেবারে হাঁটুর নিচে এসে পৌঁছেছে। কিন্তু এই যে পানি কমার পরের যে ভোগান্তিটা, আমি এই রাস্তাটি দেখাচ্ছি আপনাকে এই কারণেই যে মানুষের পানির সময়ে যেমন এক ধরনের ভোগান্তি, পানি কমার পরে যে আরেক ধরনের ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে এই রাস্তাটাতে আমিও হেঁটে এসেছি অন্তত 2 কিলোমিটার। এই রাস্তাটা কিন্তু প্রায় 4 কিলোমিটার সড়ক। এই সড়কে কিন্তু এখন চলাচল একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এই যে স্রোত ছিল বন্যার, যে গত কয়েকদিন, এই গত কয়েকদিনের বন্যার স্রোতে কিন্তু এই সড়কের অনেক জায়গা কিন্তু ভেসে গেছে। এখন সেখানে পায়ে হাঁটা ছাড়া অন্য কোনো যানবাহন তো চলার সুযোগই নেই। কিন্তু এই পায়ে যে হাঁটবে মানুষ, সেটাও কিন্তু অনেকটা সাবধানতা অবলম্বন করে হাঁটতে হচ্ছে। তো এই সড়কটার মতো কিন্তু যেসব জায়গা থেকে পানি নেমে যাচ্ছে, সব জায়গা কিন্তু একই অবস্থা। বাড়িঘর থেকে যখন পানি নেমে যাচ্ছে, তখন কিন্তু বাড়িঘর থেকে এই ক্ষতগুলো বের হচ্ছে। এই সবকিছু মিলে মানুষের যে এই চলাচলের একটা সমস্যা, সেটা আছে। আর অন্যদিকে যদি যাই, যে চরাঞ্চলের যেসব মানুষ এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, সেই সব মানুষের দুর্ভোগ, অন্তত 2 সপ্তাহের বেশি সময় ধরে তারা কিন্তু খাদ্য অভাবে ভুগছে, বিশুদ্ধ পানির অভাবে ভুগছে, গোচারণ ভূমির অভাবে ভুগছে। এই দুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। বরং বলা যায় যে ওই সব এলাকায় দুর্ভোগ কিন্তু আরো বাড়ছে, কারণ সময় যাচ্ছে, সেহেতু হচ্ছে যে দুর্ভোগের মাত্রাটা আরো বাড়ছে মানুষের। আর প্রশাসন এখন পর্যন্ত, আমরা কালকে প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, যে এখন পর্যন্ত হচ্ছে যে প্রায় 4500 মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে, প্রায় 22,000 টাকা বিতরণ করা হয়েছে, এবং
প্রায় 2200-র মতো শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। কিন্তু এবারে কিন্তু বলা হয়েছিল যে প্রায় 1.25 লাখের মতো মানুষ কিন্তু পানিবন্দী হয়েছিল। সেখানে এই যে জেলা প্রশাসন বা সরকারের যে বরাদ্দ এটা কিন্তু খুবই অল্প সংখ্যক। তো কিছু কিছু মানুষের হাতে এইসব ত্রাণ পৌঁছানোর সুযোগ হয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ত্রাণ বঞ্চিত রয়ে গেছে এখন পর্যন্ত। আর মানুষ এখন বাড়িঘরে ফেরা শুরু করছে, কিন্তু এখন মানুষ বাড়িঘরে ফিরে যে বাড়িটাকে সংস্কার করার এই একটা দুর্ভোগ বা এই একটা সমস্যায় মানুষ এখন উদ্বিগ্ন। সবকিছু মিলে মানুষ কিন্তু এখন পর্যন্ত দুর্ভোগের মধ্যেই কিন্তু সময় পার করছে। তাসনুভা, ভোগান্তি এবং দুর্ভোগ সব বিষয়ে বিস্তারিত জানলাম আপনার কাছ থেকে, সিরাজ, ধন্যবাদ আপনাকে। আসলে বন্যা পরিস্থিতির সময়কার একটা দুর্ভোগ এবং বন্যার শেষের দিকের দুর্ভোগটা আসলে একেবারেই ভিন্ন। যারা আসলে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন তারাই ভালো বলতে পারবেন বিষয়গুলো কেমন, কিন্তু সেই সব পরিস্থিতির আশুর সমাধান হোক আশা করছি। কালের কণ্ঠে চলে যাই এবং যেই শিরোনামগুলো পড়লাম সেগুলো বাদ দিয়ে অন্য একটি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাই। নরসিংদীতে একদিনে রেল লাইনে 6 মরদেহ মৃত্যু সম্পর্কিত। আরও বলা হচ্ছে রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুরে রেল লাইনের 5 জনের বিচ্ছিন্ন দেহ পাওয়া যায়। এছাড়া পৌর শহরের রেলগেট এলাকায় পাওয়া যায় আরেকটি মরদেহ। কালের কণ্ঠ আসলে এই বাংলা ব্লকেট এবং পিএসসির কর্মকর্তাদের গ্রেপ্তার সহ রাজধানীর বেইজিংয়ে প্রধানমন্ত্রী যাচ্ছেন এই নিয়ে অনেকগুলো শিরোনাম করেছে। আমি ফ্রান্সের নির্বাচন প্রসঙ্গে আরেকটি শিরোনাম দিয়ে কালের কণ্ঠ শেষ করছি। বামদের নাটকে উত্থান, প্রত্যাখ্যাত উগ্র ডানপন্থীরা। ইত্তেফাক পড়ি এবারে, দৈনিক ইত্তেফাক। বেইজিংয়ে প্রধানমন্ত্রী কাল শি জিনপিং এর সঙ্গে বৈঠক। আমরা ছবি দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে এক চীনা শিশু তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। এ সময় চীনের ভাইস মিনিস্টার এবং চীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন। সারা দেশে আবারও কোটা বিরোধী আন্দোলন এবং স্বর্ণ চোরা কারবারি নিয়ে ইত্তেফাক একটি শিরোনাম করেছে। আবারও মাঠে নেমেছে স্বর্ণ চোরা কারবারিরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত দিয়ে পাচার হচ্ছে বেশিরভাগ স্বর্ণ। আজিম হত্যার পর কিছুদিন বন্ধ থাকলেও এখন চলছে পুরোদমে। বণিক বার্তা দিয়ে শেষ করব। বণিক বার্তা বলে তথ্যে অগ্রগতি। শিরোনামে বলছে 5 বছরে 36,000 কোটি টাকার নগদ প্রণোদনায় রফতানি গড়মিলের প্রভাব আছে এবং কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ, ছাদ চুইয়ে ভবনের ভেতরে পড়ে বৃষ্টির পানি। এখানেই শেষ সংবাদ শিরোনাম। এবারে আপনাদেরকে বরগুনা নিয়ে যেতে চাই। বরগুনায় গতকালকে আমরা জানিয়েছিলাম ব্রিজ এবং কালভার্ট সম্পর্কে। আজ চলে যাচ্ছি বরগুনা শেষ করে ঝালকাঠিতে। ঝালকাঠিতে 17টি ব্রিজ এবং 112টি কালভার্ট এখনো ঝুঁকিপূর্ণ। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো সহকর্মী রতন আচার্য আছেন আমাদের সঙ্গে। নতুন শুভ সকাল জানাই আপনাকে। আমরা গতকালকে বরগুনার ঝুঁকিপূর্ণ সেতুগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজ ঝালকাঠিতে যতগুলো সেতুর কথা আমি বললাম সেগুলো কতটা ঝুঁকিপূর্ণ এবং এটা আসলে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে কিনা বা তারা খুব শীঘ্রই কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাই। তাসমুবা, শুভ সকাল। ঝালকাঠিতে 17টি ব্রিজ এবং 112টি বেইলি ব্রিজ এবং কালভার্ট রয়েছে। আপনি জানেন যে আসলে এই কালভার্ট এবং ব্রিজগুলো কিন্তু 80-র দশকে নির্মাণ করা হয়েছে। এখন সবগুলোই ঝুঁকিপূর্ণ। আপনি যে আমার পিছনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটা ঝালকাঠি সদরের বাসন্ডা নদীর উপরে নির্মিত। আমি আপনাকে একটু দেখাতে চাই, এই যে ব্রিজটি রয়েছে এই ব্রিজটি কিন্তু আসলে 5 বছর আগে সড়ক বিভাগ এটাকে পরিত্যক্ত ঘোষণা করেছে এবং ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত ঘোষণা করার পরেও কিন্তু এখান থেকে প্রতিদিন শত শত যান চলাচল করছে এবং প্রতিটি যে
স্লিপার রয়েছে এই ব্রিজের উপরে সবগুলো কিন্তু নড়বড়ে হয়ে গেছে, আলগা হয়ে আছে, যে কারণে কিন্তু কোনো যানবাহন এখান থেকে চলাচল করলেই কিন্তু এগুলো দোলে। এখানে স্থানীয়রা কিন্তু বলছে যে আসলে কোনো দুর্ঘটনা সৃষ্টি হওয়ার আগে প্রশাসনের আসলে টনক নড়ে না। যে আমি চেষ্টা করব এখানে স্থানীয় একজনের সাথে কথা বলতে। আচ্ছা, আমি একটু জানতে চাই আসলে এই ব্রিজের কি অবস্থা। আপনারা তো এখানে স্থানীয়, আপনারা কি জানেন আসলে ব্রিজে যখন গাড়ি ওঠে বা যান চলাচল কি অবস্থা সৃষ্টি হয়? আসলে এখানে এই ব্রিজের অবস্থা বিগত 5 বছরেরও অধিক এই অবস্থায় ছিল, খুবই দুর্বল অবস্থায় আছে, নাজুক অবস্থায় আছে। যেমন আপনার গাড়ি ঘোড়া যখন ওঠে গাড়িগুলো, তখন এই যে ব্রিজের যে প্লেটগুলো, উপরে স্টিলের যে প্লেটগুলো, সেগুলো নড়বড়ে থাকে এবং বিকট শব্দ হয়। এবং এই 5 বছর যাবতই শুধু ওই যে যখনই একটু খারাপ বেশি হয় তখন একটু সংস্কার করে, একটু ঝালাই করে, ওই পর্যন্তই শেষ, দায় সারা শেষ। তো আমি আশা করতেছি যে হয়তো বা বরগুনার যে ঘটনা ঘটছে ওই রকমের কোনো ঘটনা ঘটার পরে হয়তো বা তাদের কর্তৃপক্ষের হয়তো বা হুঁশ হইতে পারে। তো আমি এটা যাতে না হয়, বরগুনার মতন ঘটনা যাতে না হয়, তার আগেই যেন আমাদের এই যে ব্রিজটা, এখানে প্রতিদিন শত শত গাড়ি এখান থেকে আপ ডাউন করে। জি, আপনাকে ধন্যবাদ। যেভাবে আপনি শুনছিলেন এই যে স্থানীয় উনি বলছিলেন যে আসলে বরগুনায় যে আসলে যে মর্মান্তিক দুর্ঘটনা কিছুদিন আগে ঘটে গেল, যে ব্রিজ ভেঙে একটি যাত্রীবাহী মাইক্রোবাস কিন্তু নদীর মধ্যে পড়ে যায় এবং সেখানে কিন্তু 9 জনের প্রাণহানি হয়। সেরকম উনি বলছিলেন যে এখানে যেন সেরকম কোনো দুর্ঘটনা না ঘটেন। স্থানীয়রা এবং চালকরা কিন্তু আসলে মনে করছেন যে এটা যে অচিরেই এটা সংস্কার করা না হলেই কিন্তু আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শুধু এই বাসনটা ব্রিজই নয়, রাজাপুরের বাগরি বাজারে ব্রিজ রয়েছে, ঝালকাঠির কীর্তিবাসা ইউনিয়নের 2-3টি ব্রিজ রয়েছে। এছাড়া ঝালকাঠির বিভিন্ন জায়গায় কিন্তু এই ব্রিজ এবং কালভার্টগুলো খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানের চালকদের সাথে আমি কথা বলেছি, চালকরা যেটা জানিয়েছে এখান থেকে যখন যাত্রী নিয়ে তারা এটি পারাপার হন তখন আসলে তাদের মধ্যে কিন্তু একটি আতঙ্কের সৃষ্টি হয়। এখানের যে সড়ক বিভাগের ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে এই দুটি প্রকল্প করা হয়েছে, দুটি প্রকল্প আসলে ঢাকায় পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে পাশ হয়ে আসলেই কিন্তু এর নির্মাণ কাজ শুরু হবে। আসলে তাসনুবা, এই ছিল ঝালকাঠি থেকে আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যোগাযোগ ব্যবস্থা সহজতর করবার জন্য সেতু, কালভার্ট ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জনজীবনে, এবং সেগুলোর সমস্যাগুলো তুলে ধরে চ্যানেল 24 এবং সেগুলোর আসল সমাধান প্রত্যাশা করে কর্তৃপক্ষের কাছে। এবার জানাবো আবহাওয়ার তথ্য। চলুন দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 36.8, সর্বনিম্ন 27.5, রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 35, সর্বনিম্ন 27.3, ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 31.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 32.2, সর্বনিম্ন 26.5, খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 28, বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 33.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.4 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে রাজশাহীতে 36.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 24.9 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বিশ্বজুড়ে নীরব ঘাতক হয়ে দেখা দিয়েছে উচ্চ রক্তচাপ, সমান্তরালে হারছে স্ট্রোক এবং হৃদরোগও, যেগুলোর প্রধান কারণ অতিরিক্ত খাদ্য লবণ। সমাধানে নতুন এক চামচ উদ্ভাবন করেছেন জাপানের বিজ্ঞানীরা। বলছেন পরিমিত লবণ গ্রহণ এবং মানুষের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে কাজ করবে এই ইলেকট্রিক সল্ট চামচ। অতি সাধারণ মনে হলেও
এটি মূলত একটি বৈদ্যুতিক চামচ, যা নিয়ন্ত্রণ করে খাবারে সোডিয়াম লবণের পরিমাণ। অবাক শোনালেও জাপানে বাড়ছে এই চামচের ব্যবহার। উদ্ভাবকরা বলছেন, লিথিয়াম ব্যাটারিতে চলে 60 গ্রাম ওজনের রিচার্জেবল এই চামচ, যার বৈদ্যুতিক চার্জ মানুষের জিহ্বা স্পর্শ করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে বাড়াতে কমাতে পারে খাদ্যে লবণের পরিমাণ। এটি আপনাকে নিয়মিত খাবারের একই ধরনের শক্তিশালী স্বাদ উপভোগে সাহায্য করবে। এমনকি যদি আপনি চান, তবে প্রায় 1/3 পর্যন্ত কমাতে পারবে লবণের পরিমাণ। গবেষণা বলছে, প্রাপ্তবয়স্ক জাপানিরা প্রতিদিন লবণ খায় প্রায় 10 গ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাবিত পরিমাণের দ্বিগুণ। তাই দিন দিনই বাড়ছে উচ্চ রক্তচাপ, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি। এমন বাস্তবতায় মানব স্বাস্থ্য সেবায় নজর দিয়েছে টোকিওর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কিরিন হোল্ডিংস। বিয়ার ব্যবসা কমিয়ে মনোযোগ দিয়েছে বৈদ্যুতিক এই চামচের আধুনিকায়ন ও সম্প্রসারণে। জাপানিদের লবণ খাওয়া কমাতে হবে। মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করা কঠিন, তবুও আমরা চেষ্টা করছি। তাই এই ইলেকট্রিক সল্ট টুলটি তৈরি করা। আশা করছি এটি মানুষের চাহিদা মতো লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবে। গেল মাসে 19,800 ইয়েন বা 127 মার্কিন ডলারে 200টি ইলেকট্রিক সল্ট স্পুন অনলাইনে বিক্রি করে এই পানীয় জায়ান্ট। কর্মকর্তাদের আশা, চলতি মাসেই পৌঁছে যাবে খুচরা পর্যায়ে। আগামী 5 বছরে বিশ্বব্যাপী ব্যবহারকারী ছাড়াবে 10 লাখ। প্রযুক্তির উন্নয়নে অবদান রাখায় গেল বছর নোবেল পুষ্টি পুরস্কার লাভ করে মিয়াশিতা ও তার সহগবেষক হিরোমি নাকামুরা। মামুন উর রশিদ, চ্যানেল 24। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে। সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে, আমি তারে পারি না এড়াতে।